নমস্কার, স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। রাজ্যের 19টি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই এর উৎকর্ষতা বৃদ্ধির জন্য টাটা টেকনোলজিসের সঙ্গে মৌ স্বাক্ষর করল রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত হয় মৌ। টাটা টেকনোলজিসের সাথে মৌ স্বাক্ষর করল ত্রিপুরা সরকার। মূলত ত্রিপুরায় 19টি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই এর উৎকর্ষতা বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের জন্য নেওয়া হয়েছে এই উদ্যোগ। বুধবার মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ত্রিপুরায় 19টি আইটিআই তে আগামী 5 বছর প্রশিক্ষণের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাতে এই যৌথ প্রকল্প বাস্তবায়নে 683 কোটি 27 লক্ষ 80 হাজার টাকা ব্যয় করা হবে। এর মধ্যে টাটা টেকনোলজি লিমিটেড 86% এবং রাজ্য সরকার 14% প্রকল্প ব্যয় বহন করবে বলে মৌ স্বাক্ষরের পরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই টাটা টেকনোলজির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি। সেই টেকনোলজিতে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করব, পাশাপাশি 86:14 সেই রেশিওতে, অর্থাৎ 86% ওনারা খরচ বহন করবেন তে আপগ্রেডেশনের জন্য, আর 14% আমরা বহন করব। তো সেখানে 86%-এ ওনারা ইনভেস্ট করবেন 570 crore, more than 570 crore, আর ত্রিপুরা গভর্নমেন্ট 14%, অর্থাৎ 112 crore, more than 112 crore ইনভেস্ট করবে। আর ইনফ্রাস্ট্রাকচার যেটা বানাবে, ওখানে মেশিনারি আদার যেসব আছে সেগুলোর জন্য আমি এই কথাটা নেব। আর বাকি আমরা ওখানে যে ইনফ্রাস্ট্রাকচার, মানে বাইরের যে বাহ্যিক যেসব মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, তো তার জন্য আমরা প্রায় 13,500 স্কোয়ার ফিট আছে টোটাল 19টা। সেখানে আমরা 700 টোটাল, মানে এই যে আমরা 14% এবং অন্যান্য যে আমরা 1990 যে ইনফ্রাস্ট্রাকচার আমরা বাইরের দিকে করবো, সেগুলো 700 টোটাল 92 crore খরচ। রাজ্য শিল্প ও বাণিজ্য বিভাগ টাটা টেকনোলজি লিমিটেডের সাথে অংশীদারিত্ব 19টি আইটিআই কে আধুনিকরণ করার জন্য একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করতে প্রস্তুত। প্রশিক্ষণ সুবিধা আধুনিকীকরণ, উন্নত কোর্স প্রবর্তন এবং আইটিআই স্নাতকদের কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে উদীয়মান প্রযুক্তি খাতে দক্ষতার ব্যবধান পূরণ করাই এই মৌ স্বাক্ষরের উদ্দেশ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টেকনিক্যালি নো হাউ, বিভিন্ন সাবজেক্ট, অনেকগুলো লং টার্ম কোর্স আছে, শর্ট টার্ম কোর্স আছে। তো এই প্রথম ওনাদের একটা বেস এখানে হচ্ছে, 5 বছরের জন্য ওনাদের সাথে এই কাজটা চলবে, এবং ভবিষ্যতে এই যে এত বড় একটা মানে ডেভেলপমেন্ট এখানে হবে, তার জন্য মেনটেনেন্সের জন্য তার ব্যবস্থা, এবং আমাদের যারা এখানে বর্তমানে যারা টিচাররা আছে তাদেরকেও যাতে ট্রেনিং দেওয়া হয়। 2 জন করে ওনাদের যারা মানে শিক্ষক থাকবে, প্রতিটা ইনস্টিটিউটে 2 জন করে থাকবে, প্লাস আমাদের যারা এখানে এতদিন ধরে পড়াচ্ছে তাদেরকেও মানে ওনারা ট্রেনিং দেবে। তো এতে করে 5 বছরের পরেও তার মেনটেনেন্স, এবং আমার এই যে ট্রেনিং যারা দিল, তারা যাদেরকে দিল তারাও ট্রেনিং দিতে থাকবে। যারা পাস করবে তারা এই টাটা নিজেরাও অ্যাবজর্ব করবে, কারণ তাদেরও এই ধরনের স্কিলের পিপল তাদের দরকার। রাজ্যের আইটিআই গুলির পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আইটিআই উত্তীর্ণ ছেলে মেয়েদের স্টার্ট আপ থেকে শুরু করে বহিরাজ্যে প্লেসমেন্ট পাওয়ার সুবিধা দেওয়া হবে এই উদ্যোগের মাধ্যমে। আইটিআই এর পরিকাঠামো এবং ছাত্রদের দক্ষতা বৃদ্ধির জন্য টাটা টেকনোলজিস সঙ্গে যৌথভাবে কাজ করছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, আসাম, বিহার, গোয়া, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ ইত্যাদি রাজ্যগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝাড়খণ্ড বিধানসভার মোট 81টি আসনের মধ্যে দ্বিতীয় তথা শেষ দফায় 38টি আসনের জন্য চলছে ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় প্রার্থী রয়েছেন মোট 528 জন। ঝাড়খণ্ডে চলছে দ্বিতীয় তথা অন্তিম দফার ভোট গ্রহণ পর্ব। ঝাড়খণ্ডের মোট 81টি বিধানসভা আসনের মধ্যে দ্বিতীয় তথা শেষ দফায় বুধবার 38টি আসনের জন্য চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। বুধবার সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, শেষ হবে বিকেল 5টায়। ঝাড়খণ্ডের 81টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় গত 13ই নভেম্বর 43টি আসনের জন্য অনুষ্ঠিত হয়েছিল ভোট গ্রহণ পর্ব। বিকেল 4টে পর্যন্ত ঝাড়খণ্ডে ভোটের হার ছিল 67%। 2019 সালের বিধানসভা নির্বাচনে প্রায় 36% ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল জেএমএম কংগ্রেস আরজেডির মহাজোট। এবারেও একসঙ্গে লড়ছে এই 3টি দল। সঙ্গে পেয়েছে বাম দল সিপিআইএমএল কে।
অপরদিকে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে এবার জোরদার প্রচার করেছে বিজেপি। বিশেষ করে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে জোরদার প্রচার করার কারণে জয়ের বিষয়ে প্রবল আশাবাদী গেরুয়া শিবির। শেষ দফায় ঝাড়খণ্ডে ভাগ্য পরীক্ষা হচ্ছে এক ঝাঁক তারকা প্রার্থীর। সোরেন পরিবারের 4 সদস্য হেমন্ত সোরেন, কল্পনা সোরেন, সীতা সোরেন এবং বসন্ত সোরেনের রাজনৈতিক ভাগ্য নির্ণয় হবে ভোটের এই দ্বিতীয় দফায়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বহরট বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসন জেএমএম এর দুর্ভেদ্য দুর্গ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট 528 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হচ্ছে, যাদের মধ্যে রয়েছেন 55 জন মহিলা প্রার্থী। আগামী 23 নভেম্বর হবে ভোটের গণনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সর্বোচ্চ নিরাপত্তায় মহারাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। নির্বাচনে 288টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 4136 জন প্রার্থী। মহারাষ্ট্র বিধানসভার মোট 288টি আসনের জন্য আজ চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 4136 জন প্রার্থী। বুধবার সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া, চলবে সন্ধে 6টা পর্যন্ত। ভোটের ফলাফল জানা যাবে 23 নভেম্বর অর্থাৎ শনিবার বিকেল 4টা পর্যন্ত। মহারাষ্ট্রে ভোটের হার ছিল 47%। ভোট গ্রহণ শুরুর সাথে সাথেই রাজ্যের ভোটারদের বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে প্রতিদ্বন্দ্বিতা মূলত দ্বিমুখী। একদিকে বিরোধীদের মহাবিকাশ আঘাড়ি জোট, অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন মহাজোটী জোট। ভোটের ফলে বাজিমাত করতে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ে যুযুধান দুই পক্ষ। 52,789টি স্থানে মোট 1,186টি ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এর মধ্যে রয়েছে 42,604টি শহুরে পোলিং বুথ এবং 97,582টি গ্রামীণ ভোট কেন্দ্র। এর মধ্যে 299টি পোলিং বুথ রয়েছে শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য। ভারতীয় নির্বাচন কমিশন প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকা অনুসারে প্রায় 9.7 কোটি ভোটার রয়েছে মহারাষ্ট্রে। এর মধ্যে 4.97 কোটি হলেন পুরুষ ভোটার এবং 4.66 কোটি হলেন মহিলা ভোটার। 1.85 কোটি রয়েছেন 18 থেকে 29 বছর বয়সের তরুণ ভোটার, যাদের মধ্যে 20.93 লাখ ভোটার ভোট দেবেন প্রথমবারের মতো। উল্লেখ করা যেতে পারে 2019 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ও অবিভক্ত শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে, কিন্তু নির্বাচনের পর মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দুই জোট গোষ্ঠীর সঙ্গে বিবাদের জেরে মাঝপথে এসে থেমে যায় সরকার গঠন প্রক্রিয়া। এরপর শরদ পাওয়ারের এনসিপি ছেড়ে অজিত পাওয়ারের বিজেপিকে সমর্থন করায় মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফডনবিস। পরে অবশ্য সেই সরকারও টিকে থাকতে পারেনি। রাজনৈতিক টানাপোড়েনে ইস্তফা দিতে হয় দুজনকে। সরকার গঠন করে মহাবিকাশ আঘাড়ি। এরপর 2022 সালের জুন মাসে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনায় ভাঙন ধরায় মহাবিকাশ আঘাড়ি সরকারের পতন হয়। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোটের কাছে হেরে যায় বিজেপির নেতৃত্বাধীন মহাজোটী জোট। বিধানসভা নির্বাচনে কার পাল্লা ভারী তা জানতে অপেক্ষা করতে হবে 23 নভেম্বর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 25 নভেম্বর থেকে সমস্ত বেকারি দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হবে। বুধবার সাংবাদিক সম্মেলনে জানানো হয় ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক সাহা সহ অন্যান্যরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী 25 নভেম্বর থেকে রাজ্যের সমস্ত বেকারি দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হবে এবং পুরনো স্টক খালি করার উদ্দেশ্যে আগামী 21 এবং 22 নভেম্বর রাজ্যের সমস্ত কারখানা বন্ধ রাখা হবে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয় ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বর্তমান বাজারে জিনিসপত্রের দাম অত্যাধিক হয় এবং বেকারি শিল্পকে বাঁচাতে এই দ্রব্যমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি ও আগামী 2 দিন কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তে হকার ও দোকানদারদের কাছে এবং জনসাধারণের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল চন্দ্র মোদক। তরফ থেকে আগামী 25/11/2024 পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা রেট বর্ধিত করছি। আমরা বর্তমানে সমস্ত জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি আমাদের যে ফিনিশ প্রোডাক্ট ব্রেড, কি বলে পাউরুটি, কেক, বিস্কিট আমরা সামান্য আকারে
আমরা রেট বাড়াচ্ছি। আগামী 25, 11, 24 এটা থেকে এফেক্ট হচ্ছে। তাই আমরা এই আগামী 2 দিন আমরা প্রোডাকশন বন্ধ রাখবো, যাতে আমাদের যে স্টক আছে সে স্টকটা শেষ করার জন্য, এবং সমস্ত হকার এবং যে দোকানদাররা আমাদের মালগুলো বেচেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সহযোগিতা। 7 বছর আগে বনকর্মীদের আর্থিক অনুমোদন দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তারা সরকারি স্কেল পাননি। তাই সরকারি স্কেলের দাবিতে একদিনের কর্মবিরতি পালন করলেন বনকর্মীরা। বন দফতরের 363 জন স্থায়ী কর্মী আছেন, যারা প্রায় 20 বছর ধরে সরকারি সমস্ত সুবিধা পাওয়া সত্ত্বেও সরকারি স্কেল ছাড়া মাত্র 13,000 টাকা বেতনের চাকরি করছেন বলে জানান কর্মবিরতিতে আসা বনকর্মীরা। একাধিকবার সরকারি স্কেলের দাবিতে দপ্তরের আধিকারিক থেকে শুরু করে বনমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পরও কোনো সদুত্তর পাওয়া যায়নি দফতরের তরফ থেকে বলে অভিযোগ কর্মীদের। এই দ্রব্যমূল্যের বাজারে অল্প বেতনে সংসার প্রতিপালন করা খুবই কষ্টসাধ্য, তাই বাধ্য হয়ে সরকারি স্কেলের দাবিতে তারা একদিনের কর্মবিরতি পালন করেন বলে জানান। এই ডিসেম্বরে 7 বছর পূর্ণ হয়ে যাবে আমাদের। এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, আমাদের মধ্যে এমন অনেকে আছেন 20 বছর, 25 বছর, 15 বছর ধরে কাজ করে আসছেন। আর এই 7 বছর হবে আমাদের ফাইন্যান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আজকের এই দ্রব্যমূল্যের দিনে 13,000 টাকা। সবে শীতের আগমন ঘটেছে, তবে দেশের বেশ কয়েকটি রাজ্যে এখনো চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তারই মধ্যে আরও একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম ফেঞ্জাল। ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে সৌদি আরব। বর্ষা পরবর্তী সময়ে এবছর ডানা বাদে অন্য কোনো ঘূর্ণিঝড় সেভাবে তৈরি হয়নি। বর্ষা বিদায় নেওয়ার আগেই প্রত্যেক বছরই ভারত মহাসাগরের উপরে একাধিক ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি সৃষ্টি হয়। ডানার পর এবার বঙ্গোপসাগরের উপর আরও একটি ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দপ্তর। এই পূর্বাভাস অনুযায়ী আগামী 21 নভেম্বর বঙ্গোপসাগরের উপরে এই ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দপ্তর। 22 এবং 23 নভেম্বর এই সিস্টেমটি আরও ঘনীভূত হবে। এরপর 23 নভেম্বর সেটি পরিণত হবে নিম্নচাপে। শেষ পর্যন্ত এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা ডানার পর এই মরশুমের দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে চলেছে ফেঞ্জাল। নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপরে এটি আরও শক্তিশালী হবে এবং সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিজ্ঞান দপ্তর। 28 নভেম্বর থেকে আগরতলায় শুরু হতে চলা উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে আসছেন পর্ষদের সচিব অংশুমান দে। শুক্রবারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের দিনক্ষণ। এদিকে উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের ফাঁকে তিপ্রামথার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন গৃহমন্ত্রী অমিত শাহ। চলতি মাসের 28 তারিখ থেকে আগরতলায় শুরু হতে চলা উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে আসছেন উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের সচিব অংশুমান দে। উত্তর পূর্ব উন্নয়ন পরিষদের সচিবের সঙ্গে থাকবেন এনইসির উচ্চপদস্থ আধিকারিকরাও। এনইসি বৈঠকের রূপরেখা ঠিক করতে শুক্রবার তথ্য সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে বৈঠক করবেন উত্তর পূর্ব পর্ষদের সচিব সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্য প্রশাসনের তরফ থেকে পাওয়া তথ্য অনুসারে এরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের সূচি। এরপর থেকেই বৈঠকে যোগ দিতে রাজ্যে আসতে শুরু করবেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের আধিকারিকরা। উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে পৌরোহিত্য করবেন গৃহমন্ত্রী অমিত শাহ। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় দ্রোণার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও পুলিশের মহানির্দেশকরা। এদিকে রাজ্য প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুসারে উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের ফাঁকে রাজ্য প্রশাসনের পাশাপাশি তিপ্রামথা দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন গৃহমন্ত্রী অমিত শাহ। উল্লেখ করা যেতে পারে, গত 29 আগস্টেই আগরতলায় উত্তর পূর্ব পর্ষদের বৈঠক হবার কথা থাকলেও ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে পরবর্তী সময়ে বাতিল হয়ে যায় এই বৈঠক। 2008 সালের 13 মে আগরতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল উত্তর পূর্ব পর্ষদের 56তম বৈঠক। তবে 2014 সালে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিষ্ঠা হবার পর এই প্রথম ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার আর্থ সামাজিক এবং পরিকাঠামোগত উন্নয়নে কাজ করে থাকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এনইসির 2টি সভায় যোগ দিয়েছিলেন অধ্যাপক ডক্টর মানিক সাহা।
2023 সালের 8 অক্টোবর গুয়াহাটিতে অনুষ্ঠিত হয় উত্তর পূর্ব পর্ষদের 70তম পূর্ণাঙ্গ সভা এবং চলতি বছরের 19 জানুয়ারি শিলংয়ে অনুষ্ঠিত উত্তর পূর্ব পর্ষদের 71তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উত্তর পূর্বের জন্য জেলা নির্দেশক কাঠামো গঠন, পর্যটন শিল্পের বিকাশ, পিপিপি মডেলে বেসরকারি বিনিয়োগ, 5G পরিষেবার প্রসার এবং ত্রিপুরার জন্য উত্তর পূর্ব পর্ষদের তহবিল বরাদ্দ বৃদ্ধির মতো বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের উদ্ভূত অস্থির পরিস্থিতির কারণে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের উন্মুক্ত 27 কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য এবারের বৈঠকে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া থাকবে ত্রিপুরা মেডিকেল কলেজকে এইমস এর ধাঁচে উন্নীত করা, এডিসি এলাকায় মেডিকেল কলেজ স্থাপন, শিল্প স্থাপনের উদ্দেশ্যে প্রাকৃতিক গ্যাস বরাদ্দ বৃদ্ধি করার মতো বিষয়গুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জাতীয় পর্যায়ে জুনিয়র ক্রিকেট এবং মহিলা ক্রিকেটে সফল হতে পারছে না রাজ্য দল। সিনিয়র ক্রিকেট দলকে বাদ দিলে জাতীয় ক্রিকেট টুর্নামেন্টগুলিতে সফল হতে পারছে না ত্রিপুরার জুনিয়র এবং মহিলা ক্রিকেট দলগুলো। স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটাররা। অনূর্ধ্ব 23 ছেলেদের টিম টানা 5 ম্যাচ হেরেছে। টানা 5 ম্যাচ হেরে ঘরে ফিরে এসেছে সিনিয়র মহিলা ক্রিকেট টিমও। অনূর্ধ্ব 19 মেয়েদের টিম 5 ম্যাচের মধ্যে 4টি ম্যাচ হেরে ঘরে ফিরে এসেছে। অনূর্ধ্ব 19 ছেলেদের টিমেরও একই অবস্থা। জুনিয়র মহিলা ক্রিকেট, অনূর্ধ্ব 19 ছেলেদের এবং অনূর্ধ্ব 23 ছেলেদের টিমের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটাররা। একের পর এক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরা ভরাডুবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।